নমস্কার, আমি মিতালি ঘোষ। বরাবরের মতো আজকেও আমি তোমাদের সাথে আছি মেকানিক্যাল 6 সেমিস্টারের একটি ক্লাসে। বিষয়টি হচ্ছে মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মেশিন টুলের সূক্ষ্মতা। যে চ্যাপ্টারটা আছে সেই বিষয়ে আজকে আমরা কিছু জিনিস জানব। মেশিন টুলটা কি? হ্যান্ড টুল, মেশিন টুল, এগুলো কিন্তু আমরা মেশিন শপে পড়ে এসেছি। তো আশা করি আমরা সবাই মেশিন টুল সম্পর্কে জানি যে একটা নির্দিষ্ট কোনো জিনিস উৎপাদন করতে যে পাওয়ার চালিত বা শক্তি চালিত যে যন্ত্রাংশগুলো যেমন আছে লেদ মেশিন, শেপার মেশিন, মিলিং মেশিন, এগুলোকে আমরা কি বলি? মেশিন টুল। তাহলে মেশিন টুলের সূক্ষ্মতা, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। যেহেতু একটা মেশিনের সাহায্যে আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস বা ইম্পর্টেন্ট যন্ত্রাংশ, পার্টস এগুলো তৈরি করে থাকি, সেক্ষেত্রে যদি মেশিনটা ত্রুটিযুক্ত থাকে বা ত্রুটিপূর্ণ থাকে তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমরা দ্রব্যটি উৎপাদন করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের মেশিন টুলের সূক্ষ্মতাটা অবশ্যই খুব বেশি প্রয়োজন। তো যে দ্রব্যটি আমরা উৎপাদন করছি তার যে সূক্ষ্মতা, তারপরে যে সমাপ্ত পৃষ্ঠদেশ, আকৃতি নির্ভর যে মেশিনটি তৈরি হয় তার যে গুণাগুণ, সে সকল একটি পার্টসের যে গুণাগুণ, সেটা কিন্তু একটি যে সূক্ষ্ম মেশিনে তৈরি করলেই সেটা সম্ভব। যদি মেশিনে কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত মানের যে জিনিসটি, যে যন্ত্রাংশটি উৎপাদন করব, সেটা কিন্তু আমরা পাবো না। তো এই যে মেশিনের সূক্ষ্মতা যে বিষয়ের উপরে নির্ভর করে, এগুলো হচ্ছে কিছু বিষয় আছে। যেমন একটা হচ্ছে কি মেশিন টুল বা এর অংশের অনমনীয়তা, দৃঢ়তার উপর। মেশিন টুল বা যে মেশিন টুলটা আর বা এর যে অংশসমূহ রয়েছে তার যে অনমনীয়তা বা দৃঢ়তা, সেটা একটা হচ্ছে কি পারস্পরিক যে সমরেখীকরণ বা অ্যালাইনমেন্ট, যেটা আমরা বলি যে মেশিনের বিভিন্ন অংশের পারস্পরিক সমরেখীকরণ। যে একটি মেশিনের অনেকগুলো পার্টস থাকে, এই যে পার্টসগুলো যে আমরা সমরেখীকরণ করব বা অ্যালাইনমেন্ট করব, এর যে পদ্ধতি, সেটা অ্যালাইনমেন্ট বা সমরেখীকরণ সম্পর্কে আমরা পরবর্তী আলোচনায় আসতেছি বিস্তারিত। এরপরে কি যে মেশিন টুলের নিয়ন্ত্রণ উপকরণ এবং চালনা কৌশলের মান ও সঠিকতা। মেশিন টুলের যে নিয়ন্ত্রণ উপকরণটা আছে সেটা চালনার যে কৌশল বা মান বা সঠিকতা, সেগুলোর উপরেও মেশিন টুলের সূক্ষ্মতা কিছুটা নির্ভর করে। এবার আমরা আসি কি সমরেখীকরণ বা অ্যালাইনমেন্ট। এই যে জিনিসগুলো আমি কিন্তু বিস্তারিত লিখছি না, আমি তোমাদের আলোচনা করছি। বাকিটা বইতেও অনেক সুন্দর করে সহজভাবে লেখা আছে, তোমরা অবশ্যই বিষয়টা একটু পড়লে বুঝতে পারবে। তো আমরা এবার অ্যালাইনমেন্টেরটা কি সেটা আমরা একটু দেখি। যে মেশিন টুলের বিভিন্ন অংশ পারস্পরিক একই রেখা বা অক্ষ সমান্তরাল আছে কিনা এটা পরীক্ষা করাকে সমরেখীকরণ বা অ্যালাইনমেন্ট বলা হয়। তাহলে কি বলেছে? যে মেশিন টুলের যে অংশগুলো আছে, মেশিন টুলের যে অংশগুলো, একটি লেদ মেশিনের কিন্তু অনেকগুলো অংশ দ্বারাই তৈরি একটি লেদ মেশিন। এই যে অংশগুলো আছে, এই অংশগুলো সঠিকভাবে নির্দিষ্ট অক্ষ বরাবর আছে কিনা বা সমান্তরালে আছে কিনা, এটা আমরা যে পরীক্ষা করি, যে ওর যে পার্শ্বদিকগুলো আছে সঠিকভাবে সেট আছে কিনা, সেটা আমরা যে পরীক্ষা করি, সেটাই হচ্ছে সমরেখীকরণ বা অ্যালাইনমেন্ট। এখন আমরা আসি যে অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা
মেশিন টুলের যে বিভিন্ন অংশসমূহ পারস্পরিক একই রেখা বা অপসমান্তরালে আছে কিনা এই যে পরীক্ষাটা, এটা করার পূর্বে এটা সঠিকভাবে আনুভূমিক ও উল্লম্বভাবে স্থাপিত হয়েছে কিনা তা কিন্তু যাচাইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা না হলে কি হবে, আমাদের সঠিক উৎপাদন দারুণভাবে ব্যাহত হবে। যা দেখা যাচ্ছে একটা জিনিস আমি উৎপাদন করছি, সেটা উৎপাদকও জিনিসটা উৎপাদন করে একটা অস্বস্তিতে থাকবে, আর ক্রেতাও তার সঠিক মানের যে দ্রব্যটি সেটি কিন্তু পাবে না যদি আমি নির্দিষ্ট মানের দ্রব্যটি উৎপাদন করতে না পারি। এখন সব যন্ত্রাংশগুলো যদি সংরক্ষীকরণ বা অ্যালাইনমেন্টটা যে সেটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কি হবে, আমরা যে সঠিক মানের যে দ্রব্যটি উৎপাদন করতে চাচ্ছি সেটা আমরা পারবো না। সুতরাং অবশ্যই আমাদের কি করতে হবে, মেশিনের সঠিক পরিমাপের কাজ করার যোগ্য হতে হবে, যে মেশিনটা দিয়ে আমি সঠিকভাবে কাজ করতে পারবো, এতে মেশিনটি যোগ্য হতে হবে। আর যেহেতু মেশিনের মান বা সঠিকতা নির্ভর করে মেশিনটি সঠিকভাবে স্থাপিত হয়েছে কিনা, বিভিন্ন অংশ সঠিকভাবে কাজ করতে পারছে কিনা, এগুলোর উপরে সঠিকতা নির্ভর করে, তাহলে কি আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে সংরক্ষীকরণ অ্যালাইনমেন্টটা সঠিক না হলে আমরা টোটাল কথা সঠিক যে আমাদের উৎপাদনের চাহিদা সে অনুযায়ী আমরা উৎপাদনটা করতে পারবো না, দেখা যাচ্ছে মানসম্মত হবে না, পরিমাপটা ঠিক হবে না। এটা তাহলে অনেকটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবার আমরা খেয়াল করি যে মেশিন অ্যালাইনমেন্ট টেস্টের যে ব্যবহৃত যন্ত্রাংশগুলো কি কি। টেস্টের যে যন্ত্রাংশগুলো সেগুলো কি কি। কি আছে, ডায়াল টেস্ট ইন্ডিকেটর আছে, যেটার সাহায্যে আমরা যে সংরক্ষীকরণের পরীক্ষাটা করতে পারি। ম্যান্ড্রিল আছে, স্ট্রেট এজ আছে, হচ্ছে স্পিড লেভেল হবে, আর একটা আছে কি ওয়েভিনেস। তাহলে অ্যালাইনমেন্ট টেস্টের যে যন্ত্রাংশগুলো সেগুলো কি কি, ডায়াল টেস্ট ইন্ডিকেটর, ম্যান্ড্রেল, স্ট্রেট এজ, স্কয়ার বাট, স্পিড লেভেল, আর হচ্ছে কি ওয়েভিনেস। এই যে যন্ত্রগুলো এগুলো দিয়ে আমরা অ্যালাইনমেন্ট টেস্ট বা সংরক্ষীকরণের যে পরীক্ষা সেটা আমরা সম্পন্ন করতে পারি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে এভাবে আসতে পারে তোমাদের অ্যালাইনমেন্ট টেস্টের যে যন্ত্রাংশগুলো সেগুলোর নাম লিখো। এরপরে আমরা চলে যাই যে লেদ মেশিনের বিভিন্ন অংশের যে পরীক্ষার যে অ্যালাইনমেন্টগুলো সেগুলো, লেদ মেশিনের বিভিন্ন অংশে অ্যালাইনমেন্ট টেস্টের যে নাম সেগুলো।
লেদ মেশিনের বিভিন্ন অংশের যে অ্যালাইনমেন্ট টেস্ট সেগুলোর নাম আমরা দেখি। ইনস্টলেশন লেভেল টেস্ট। এই যে পরীক্ষাগুলো এগুলো কিন্তু তোমাদের বইতে খুব সুন্দর করে চিত্রের সাহায্যে বোঝানো আছে। ইনস্টলেশন লেভেল টেস্ট এটা কি এই সকল মেশিনের যে আনুভূমিক আর যে ভার্টিক্যাল তলের যে লেভেলটা থাকে এটাই হচ্ছে যে সঠিকভাবে সংস্থাপিত যে হওয়ার প্রয়োজনীয়তা, সেটা তো একটা প্রয়োজন আছেই। আর ইনস্টলেশনের জন্য স্পেশাল কংক্রিট ফাউন্ডেশন আমাদের বিবেচনা করতে হয়। আর মেশিনের আড়াআড়ি এবং লম্বালম্বিভাবে টেস্ট করা হয়, যেটা সেন্সিটিভ স্পিড লেভেলের সাহায্যে আমরা করে থাকি। কি সেন্সিটিভ স্পিড লেভেলের সাহায্যে আমরা যে পরীক্ষাটা করে থাকি। এরপরে আমাদের কি আছে, স্পিন্ডল অক্ষ এবং বেডের সমান্তরালতা টেস্ট। এটা কিন্তু তোমাদের একটা ব্রড প্রশ্ন আসে যে লেদ মেশিনের বিভিন্ন অংশে অ্যালাইনমেন্ট টেস্টের যে টেস্টগুলো সেগুলো বর্ণনা করো। তখন কিন্তু তোমাদের ওই অল্প অল্প করে ইনস্টলেশন লেভেল টেস্টটা, স্পিন্ডল অক্ষ, বেডের সমান্তরালতা টেস্টটা এটা কিন্তু ছোট ছোট করে লিখতে হবে। যদি চিত্র দিতে পারো তাহলে তো আরো বেটার হয়। সহজ ছোট ছোট চিত্র দেওয়া আছে আমাদের বইতে, সেটা একটু খেয়াল করো। আমরা খেয়াল করি যে স্পিন্ডল অক্ষ এবং বেড সমান্তরালতা টেস্ট কি বলেছে, যে এই যে টেস্টটা এটা সর্বাধিক ব্যবহৃত হয় এই টেস্টে, যে ডায়াল টেস্টটা স্পেশাল যে ম্যান্ড্রিল সেটা আমরা কিন্তু এর আগে দেখেছি যে ডায়াল টেস্ট ব্যবহৃত হয়, ম্যান্ড্রিল ব্যবহৃত হয়, যে সমগ্রীকরণ পদ্ধতিতে যে জিনিসগুলো আমরা দেখলাম। তাহলে এই পদ্ধতিতে আমরা কি ব্যবহার করি, ডায়াল টেস্টের যে এইটা গেজ সেটা, আর হচ্ছে কি যে ম্যান্ড্রিল আমরা সেটা স্পেশাল যে ম্যান্ড্রিলটা সেটা ডায়াল টেস্টটা আমরা ব্যবহার করে থাকি এই পদ্ধতির ক্ষেত্রে। এরপরে আমরা খেয়াল করি যে লেদ মেশিনের লিড স্ক্রু এর যে অ্যাকুরেসি টেস্ট পদ্ধতি। লেদ মেশিনের বলেছে লেদ মেশিনের যে লিড স্ক্রু এর যে সঠিকতা বা অ্যাকুরেসি টেস্ট বা পরীক্ষা যেটা সেটা বলেছে। এটা কি লেদ মেশিনের যে প্যাচ কাটার সময় যে সঠিকতাটা লিড স্ক্রু সূক্ষ্মতার উপরে নির্ভরশীল হওয়াটাই হচ্ছে হওয়ার কারণে, যে আমি লেদ মেশিনে যখন প্যাচটা কাটি তখন কিন্তু আমার সেটা এই লিড স্ক্রুর জন্যই মাধ্যমে আমরা করে থাকি। আর এটা হচ্ছে এই লিড স্ক্রুটার জন্যই যে প্যাচটা কেটে থাকি সেটা সঠিকতাটা আসে। তাহলে লিড স্ক্রু এর সঠিকতাটা পরীক্ষাটা কি আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপরে আমরা খেয়াল করি যে আমাদের কি আছে, প্রধান স্পিন্ডলের যে লোকেটিং সিলিন্ডার সঠিক রানিং কিনা। প্রধান স্পিন্ডলের লোকেটিং সিলিন্ডার সঠিক রানিং। আমি কিন্তু খুবই সংক্ষিপ্তভাবে তোমাদের বলছি, বইতে কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া আছে। বারবার বলছি যে তোমরা অবশ্যই বইটা একটু খেয়াল করবা, যে সঠিক যে রানিং সেটা আমরা কি বলেছে যে ধরে রাখার জন্য যে চাপটাকে ধরে রাখার জন্য আমরা লোকেটিং সিলিন্ডারটা
শলাকাটি লোকেটিং সারফেসের সংস্পর্শে এনে আমরা যখন সারফেসটি ঘুরাই তখন এর ত্রুটি আমরা দেখতে পাই। কি বলেছে যে ক্যারিজে ডায়াল ইন্ডিকেটর স্থাপন করে শলাকাটি যখন আমরা ঘুরাই তখন আমরা কি করি, এর যে সারফেস ঘোরালে এর যে ত্রুটি, যদি ত্রুটি থেকে থাকে তখন সেটা আমরা দেখতে পাই। এরপর হচ্ছে স্পিন্ডল নাক প্রকৃত রানিং এবং প্রধান স্পিন্ডলের অক্ষীয় স্লিপ পরীক্ষা। স্পিন্ডলের যে নোজটা বা নাক যেটা আমরা বলি, যেটা বহি দৌড়ানো মানে এক্সটার্নাল রানিং ব্যতীত আবর্তিত হতে হয়, যেটা স্কয়ার টার্রেটের সঙ্গে ডায়াল ইন্ডিকেটর আটকিয়ে স্পিন্ডলের অন্যদিকে কি করা হয়, যে আটকিয়ে স্পিন্ডলের লোকেটিং সারফেসে ইন্ডিকেটর স্পর্শ বিন্দুতে বসিয়ে এই পরীক্ষাটা আমরা করে থাকি। কি বলেছে যে স্পিন্ডলের নোজ এক্সটার্নাল রানিং ব্যতীত আবর্তিত হতে হয়, আর স্কয়ার টার্রেটের সঙ্গে ডায়াল ইন্ডিকেটর আটকিয়ে স্কয়ার যে টায়ারটা থাকে তার সাথে আমরা কি করব, ডায়াল ইন্ডিকেটরটা আটকাবো, আটকিয়ে স্পিন্ডলের লোকেটিং সারফেসে ইন্ডিকেটর সংস্পর্শ বিন্দু বসিয়ে আমরা এই পরীক্ষাটা করে থাকি। অন্যদিকে প্রায় একই ভাবে আমরা কি অক্ষীয় বিচ্যুতি যেটা সেটাও আমরা পরীক্ষা করে থাকি সেই একই ভাবে। এখানে ইন্ডিকেটরটি নাকের কাঁধে বসিয়ে বিচ্যুতিটি বা শোল্ডার যেটা আমরা বলি সেটাকে বসিয়ে বিচ্যুতিটি নোট করা হয়। এরপরে আমাদের আছে হেড স্টক সেন্টারের প্রকৃত রানিং প্রক্রিয়া। হেড স্টক সেন্টারের প্রকৃত রানিং প্রক্রিয়া, এটা কি এর সেন্টারে আবদ্ধ থেকে অপারেশনের সময় কার্যটুকরাটি ঘুরে। এটা কি করে, সেন্টারে আবদ্ধ থেকে, মানে আমরা যখন জবটি কাটবো তখন ওই যে সেন্টারে আমরা সেট করি সেই সেন্টারে আবদ্ধ থেকেই অপারেশনের সময় কার্যটুকরাটি ঘুরতে থাকবে। সুতরাং একে অবশ্যই অক্ষ বরাবর সঠিকভাবে আবর্তিত হতে হবে, যে জবটিকে ওই হেড স্টকটাকে হচ্ছে অবশ্যই অক্ষ বরাবর সঠিকভাবে আবর্তিত হতে হবে। এই পরীক্ষার জন্য সেন্টারের ঢাল অংশের সাথে লম্বভাবে ইন্ডিকেটর ধরে এটি আবর্তন করানো হয়। ঢাল অংশে লম্বভাবে কি করে, ইন্ডিকেটর ধরে এটি আবর্তিত করানো হয়, এবং কোনো রকম যদি বিচ্যুতি থাকে তাহলে এটা কি আমাদের পরীক্ষায় ধরা পড়ে। এরপরে আমাদের আছে শ্যাডল বেড। শ্যাডল বেডওয়ে এর সাথে প্রধান স্পিন্ডলের সমান্তরাল যে সেটা চলন পদ্ধতি। কিন্তু একই সাথে তোমাদের যে রচনামূলক প্রশ্নটা সেটাও আলোচনা করছি একসাথে, কিন্তু আমাদের সংক্ষিপ্ত রচনামূলক দুইটা প্রশ্ন নিয়েই আমি আলোচনা করছি। বেডওয়ের সাথে প্রধান স্পিন্ডলের সমান্তরাল যে চলন সেটার পরীক্ষা। এটা কি, যে প্রধান স্পিন্ডল যে
অক্ষ বেডওয়ের সাথে আনুভূমিক ও উলম্ব উভয় দিকেই কি করে সমান্তরাল হতে হয়। প্রধান স্পিন্ডলকে অক্ষ বেডওয়ের সাথে আনুভূমিক ও উলম্ব উভয় দিকেই সমান্তরাল হতে হয়। এ পরীক্ষায় স্পিন্ডলের ঢাল কোণের মধ্যে একটি টেস্ট ম্যান্ড্রেল প্রবেশের মাধ্যমে করা হয়। কিভাবে করা হয়? স্পিন্ডলের ঢাল কোণের মধ্যে যে স্পিন্ডলটা থাকে এর যে ঢাল কোণটা থাকে এর মধ্যে কি করি আমরা ম্যান্ড্রেল, আমরা কিন্তু পড়েছিলাম যে সমরূপীকরণের যে যন্ত্রাংশগুলো ম্যান্ড্রেলটা স্থাপন করে এর যে পরীক্ষাটা সেটা আমরা করে থাকি। আর হচ্ছে কি ইন্ডিকেটরটি ম্যান্ড্রেলের উপর স্পর্শ করানো হয় এবং ক্যারিজ চালনা করা হয়। যে কোনো বিচ্যুতি যদি থাকে তাহলে আনুভূমিক এবং উলম্ব দিকে সেটা ডায়ালে ধরা পড়ে। এরপরে আছে কি ক্যারিজ চলনের সাথে টেইল স্টক এর যে গাইড ওয়ে সেটা সমান্তরালতা পরীক্ষা। কি বলেছে ক্যারিজ চলনের সাথে টেইল স্টকের গাইড ওয়ে এর যে সমান্তরালতা সেটা পরীক্ষা। এই পরীক্ষা করার জন্য আমরা কি করি যে গাইড ওয়েতে একটি ব্লক স্থাপন করি এবং ইন্ডিকেটর স্পর্শ করাই। যে একটি গাইড ওয়েতে একটি ব্লক স্থাপন করতে হবে এবং আমরা এই ইন্ডিকেটরটি স্পর্শ করাই। এখন এই ডায়াল ইন্ডিকেটরটি ক্যারিজের উপর বসানো থাকে এবং ক্যারিজ চলমান করলে যদি কোনো ত্রুটি থাকে তা ইন্ডিকেটরে সেটা ধরা পড়ে। কি করতে হবে যে ডায়াল ইন্ডিকেটরটি ক্যারিজের উপরে বসিয়ে ক্যারিজটি আমরা চালনা করি। এর ফলে যদি কোনো হচ্ছে ত্রুটি থাকে তাহলে সেটা কি ডায়াল ইন্ডিকেটরে আমরা ধরতে পারি বা ইন্ডিকেটরের সাহায্যে আমরা সেটা ইন্ডিকেটটা করতে পারি। এখন এরপরে আছে কি শ্যাডো চলনের সাথে যে টেইল স্টকের সমান্তরালতা সেটা পরীক্ষা। আমরা কিন্তু এই যে নামটা শুনেই কিন্তু বুঝতে পারছি যে বিষয়টা আসলে কেমন, যে কি এই পরীক্ষার জন্য টুল পোস্টের উপর ডায়াল ইন্ডিকেটরটি স্থাপন করা হয়, তারপরে প্লাঞ্জারটি টেইল স্টকের স্লিভের সংস্পর্শে আনা হয়। প্লাঞ্জারটি কিসের? টেইল স্টকের যে স্লিভ তার সাথে হচ্ছে সমান্তরালে আনা হয় বা সংস্পর্শে আনা হয়। অতঃপর ক্যারেজে চালানোর মাধ্যমে যদি ত্রুটি থাকে, ক্যারেজটা যখন চালানো হবে যদি কোনো ত্রুটি থাকে তখন সেটা আমরা ধরতে পারি। এরপরে আছে কি উলম্ব তলে উভয় সেন্টার সমরূপীকরণ। উলম্ব তলে উভয় যে সেন্টার সেটা সমরূপীকরণ কিভাবে করে? যে এটি প্রধান স্পিন্ডল এবং টেইল স্টকের সমান্তরালে পরীক্ষা পাশাপাশি উভয় অক্ষকে একই রেখায় হওয়া জরুরি। কি প্রধান স্পিন্ডল এবং টেইল স্টকের যে সমান্তরাল সেটা পরীক্ষার পাশাপাশি এই দুটি কি অক্ষকে একই রেখা হওয়া জরুরি। এই পরীক্ষা শুধু উলম্ব তলে সংঘটিত হতে পারে। উভয় সেন্টারের মাঝে যখন ম্যান্ড্রেল আটকানো হয় এবং ক্যারেজের উপরে ডায়াল ইন্ডিকেটরটি বসিয়ে প্লাঞ্জারটি ম্যান্ড্রেলের উলম্ব তলে স্পর্শ করানো হয়, ক্যারেজ নড়ানোর মাধ্যমে এই দুটি পরীক্ষা করা হয়।
এরপরে আছে কি লিড স্ক্রু এবং পিসের যে সঠিকতা সেটা পরীক্ষা। লিড স্ক্রু বা পিসের যে সঠিকতা সেটা পরীক্ষা। এক্ষেত্রে কি স্ক্রু প্যাচ সঠিক হলে পিসটি কি হবে সঠিক হবে। তাহলে সঠিকভাবে প্যাচকৃত একটি ম্যান্ড্রেল লেজ সেন্টার দ্বয়ের মাঝে আটকানো থাকবে। একটি সিলিন্ডার নাট ম্যান্ড্রেল আটকানো থাকে, যে নাটটি একটি বলের মতো প্রান্ত সন্নিবেশনের জন্য অক্ষের দিকে একটি খাস করা থাকে। স্কয়ার টায়ার ডায়াল ইন্ডিকেটরে বসানো হয় এবং এর প্লাঞ্জারটি কি করে নাটের সারফেসে স্পর্শ করানো হয়। প্যাচকৃত যে ম্যান্ড্রেলটি এটি পিস অনুসারে কি লেদ মেশিনে সেট করতে হয়। পিস অনুসারে ম্যান্ড্রেলটি লেদ মেশিনে সেট করা হয়। অতঃপর মেশিন চালু করা হলে লেদের যে পিসে এটি কোনো ত্রুটি থাকলে সেটা আমরা ইন্ডিকেটরে দেখতে পাই। যে কোনো সমস্যা থাকলে সেটা আমরা কি করি ইন্ডিকেটরে দেখতে পাই। এর সাথে সাথে আমাদের লেদ মেশিনের বিভিন্ন অংশের যে অ্যালাইনমেন্ট টেস্ট সেটির নাম এবং যে বর্ণনা সেটা শেষ হয়েছে। তো এই কয়টা তোমাদের বললেই হবে, বেশি যদি তোমরা পাও বা লিখতে পারো সেটাও অনেক ভালো হয়। তো এরপর আমরা চলে যাব কি ড্রিল মেশিনের যে সঠিকতা নির্ণয়ের পদ্ধতি সেক্ষেত্রে সেদিকে চলে যাব। ড্রিল মেশিনের সঠিকতা, ড্রিল মেশিন আমরা কিন্তু সবাই চিনি তাই না? তো সেই মেশিনের যে সঠিকতা বা টেস্টের যে পদ্ধতি সেগুলো আমরা খেয়াল করব। একটা হচ্ছে কি প্রথমটা আছে কি বেস এর যে ক্ল্যাম্পিং সেটা সারফেসের ফ্ল্যাটনেস। বলেছে বেসের ক্ল্যাম্পিং সারফেসের যে ফ্ল্যাটনেস সেটা বলেছে যে বেস প্লেটের উপরে যখন এর উপর দুটি সমমাপের গেজ ব্লক স্থাপন করা হয় তখন এর উপর কি স্ট্রেট বসানো হয় এবং বিভিন্ন অবস্থানে নিয়ে ফিলার গেজ দ্বারা সম্ভাব্য যে ত্রুটিটা সেটা পরিমাপ করা হয়। আর যেটা হচ্ছে 0.00001 মিলিমিটার পর্যন্ত অনুমোদন যোগ্য। এরপরে আছে কি টেবিলের ক্ল্যাম্পিং সারফেসের ফ্ল্যাটনেস পরীক্ষা। টেবিলের ক্ল্যাম্পিং সারফেসের যে ফ্ল্যাটনেস সেটার পরীক্ষা। একইভাবে টেবিলের এই যে যেভাবে বেস প্লেটের ক্ল্যাম্পিং সারফেসের ফ্ল্যাটনেস পরীক্ষা করা হয় ঠিক অনুরূপভাবে টেবিলের ক্ল্যাম্পিং সারফেসের যে ফ্ল্যাটনেস সেটাও পরীক্ষা সম্পাদন করা হয়। এরপরে আছে বেস প্লেটের সাথে ড্রিল হেডের রৈখিকতা পরীক্ষা।
নির্ণয়ের যে পদ্ধতিগুলো সেগুলো লিখতে হয়, কয়েকটি পদ্ধতির 2 থেকে 3টা বা 4টা পদ্ধতির বর্ণনা দিতে বলবে। তো দেখি আমরা কি বেস প্লেটের সাথে ড্রিল হেডের যে রৈখিক যে লম্বিকতা তার যে পরীক্ষা সেটা পৃথকভাবে গাইড কলাম এবং যে বেস প্লেট এর উপরে ফ্রেম লেভেল স্থাপন করে উভয় ক্ষেত্রে পরিমাপ যে পার্থক্য সে পার্থক্যের দ্বারা এই পরীক্ষাটা করা হয়। এরপরে কি টেবিলের সাথে যে ড্রিল হেডের রৈখিক লম্বিকতা টেবিলের সাথে ড্রিল হেডের লম্বিকতা পরীক্ষা, এটাও কিন্তু একইভাবে টেবিলের সাথে ড্রিল হেডের ওই যেটা বেস প্লেটের মাধ্যমে সেই একই রকম ভাবে এটাও করা হয়। এরপরে আছে বেস প্লেটের সাথে স্পিন্ডল স্লিভের ডিসপ্লেটের সাথে স্পিন্ডল স্লিভের যে লম্বতা সেটা পরীক্ষা, এটিও পূর্বের পরীক্ষার মতো, তবে এক্ষেত্রে কি করা হয় ফ্রেম লেভেলটি স্পিন্ডল স্লিভ এবং বেস প্লেটে বসানো হয়, যে ফ্রেম লেভেলটি সেটি বেস প্লেট এবং স্পিন্ডল স্লিভের মধ্যে বসানো হয়। এরপরে আছে স্পিন্ডল ট্যাপারের সঠিক রানিং পদ্ধতি। স্পিন্ডল ট্যাপার যে থাকে সেটা সঠিক রানিং পদ্ধতি। স্পিন্ডল ট্যাপারের ম্যান্ডেল স্থাপন করা হয় এবং টেবিলের ডায়াল যে ইন্ডিকেটর রেখে যে ডায়াল ইন্ডিকেটরটা এটা কি হয় টেবিলের উপরে রেখে প্লাঞ্জার ম্যান্ডেল সারফেসে সংস্পর্শিত করানো হয় এবং স্পিন্ডলটি যে ধীরে ধীরে যখন আমরা ঘোরাবো তখন এর যে বিচ্যুতি সেটা হচ্ছে আমাদের ডায়ালে প্রকাশ পাবে। তারপরে আছে কি উলম্ব চলনে স্পিন্ডল অক্ষের সমান্তরালতা। উলম্ব চলনে স্পিন্ডল অক্ষের যে সমান্তরালতা সেটা এটি কি এই পরীক্ষার মাধ্যমে যে দুটি পরস্পর লম্ব তল থাকে সম্পাদন করা হয়। এক্ষেত্রে কার্যপদ্ধতি প্রায় পূর্বের মতোই, তবে শুধুমাত্র একটু পার্থক্য আছে যে এখানে স্পিন্ডলের উপর নিচে চলাচল করে মাপটা গ্রহণ করা হয়, যে স্পিন্ডলটা থাকে তার উপরে চলাচল করে মাপটা গ্রহণ করা হয়। আর টেবিলের ক্লাম্পিং তলের যে অক্ষের সাথে স্কয়ার নেচ আছে টেবিলের ক্লাম্পিং তলের অক্ষের সাথে যে স্কয়ারনেস সেটা কি যে এটাও প্রায় অনুরূপ পদ্ধতিতে মানে টেবিলের যে সে অক্ষের চতুর্দিকে আবর্তিত করে পরীক্ষাটি করানো হয়। এরপরে আছে কি টেবিলের সাথে স্পিন্ডল অক্ষের স্কয়ারনেস। এটা হচ্ছে ক্লাম্পিং তলের অক্ষের সাথে যে স্কয়ারনেস আর এটা হচ্ছে টেবিলের সাথে স্পিন্ডলের।
টেবিলের সাথে স্পিন্ডল অক্ষের যে স্কোয়ারনেস সেটা কিভাবে যে পরীক্ষার জন্য একটি স্ট্রেট নির্দিষ্ট অবস্থানে বসানো হয়, যেটা হচ্ছে ওয়ার্কপিস টেবিলের উল্লম্ব দিকে মাঝ বরাবর রাখা হয় এবং ডায়াল ইন্ডিকেটর প্লাঞ্জারের প্রথমে একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে স্ট্রেট স্পর্শ করানো হয়, এই অবস্থায় পার্ট রেকর্ড করা যায়। তো এই ছিল আমাদের ড্রিল মেশিনের সঠিকতা নির্ণয়ের যে পদ্ধতি, সে পদ্ধতিগুলো সাথে সাথে আজকের যে পাঠের বিষয় সেগুলো আমরা শেষ করলাম। এটাও কিন্তু যে মেশিনের সঠিকতা নির্ণয় পদ্ধতিগুলো আর যে পদ্ধতির বর্ণনা দুটোই আমি একসাথে তোমাদের চেষ্টা করেছি শেষ করার। তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই খুব ভালোভাবে পড়বে। আরও যে সংক্ষিপ্ত বা ছোট ছোট প্রশ্ন আছে বা সংক্ষিপ্ত আছে যেগুলো তোমরা দেখলে নিজেরাই একটু পড়লে বুঝতে পারবা। আর এই দুইটা যে ব্রড প্রশ্ন দুইটা প্র্যাকটিস করবা পরীক্ষার জন্য। তো আশা করি তোমরা আজকের বিষয়টি ভালোভাবে বুঝেছো এবং প্র্যাকটিস করবে। আর সামনের ক্লাস পরবর্তীতে সামনের ক্লাসের জন্য আমরা ওয়েট করছি, যে দেখি সামনের ক্লাসে কি কেমন রেসপন্স আসে। তো তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, আর ঠিকভাবে পড়াশোনা করো, যে কোনো দিন পরীক্ষা হতে পারে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।